বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক প্রীতি এবং ভালোবাসা। আমরা বাংলা ব্যাকরণ ও নির্মিত অংশে আজকে বাগধারা সম্বন্ধে আলোচনা করব। বাগধারা আসলে একটি আহ, মজার বিষয়, বা বাগধারার মাধ্যমে সত্যিকার অর্থেই আহ, মানুষের মুখে মুখে চলে আসা কিছু রসাত্মক, অনেক ক্ষেত্রে ব্যঙ্গাত্মক আহ, ভাষারই বহিঃপ্রকাশ। যাই হোক, আমরা এখন একটু তথ্যভিত্তিক আলোচনা করব। তোমরা যদি স্ক্রিনে দেখো, লেখা আছে বাগধারা মূলত বিশিষ্ট অর্থবোধক এক ধরনের বাক্য অংশ বা শব্দগুচ্ছ। বাগধারা হচ্ছে বিশেষ অর্থ প্রকাশ করে এমন কিছু শব্দগুচ্ছ বা শব্দ। বাগধারা শব্দের অর্থ কথা বলা বিশেষ ঢং বা রীতি। বাগধারা বলতে বোঝায় কোনো বিশেষভাবে কথা বলাকে। হুম, বাগধারার সাহায্যে বিশেষ ধরনের অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ গঠিত হয়। বাগধারা ইংরেজি ইডিয়ম শব্দের সমর্থক। বাগধারাকে ইংরেজিতে ইডিয়মস বলা হয়। হুম, ইংরেজিতে যেটি ইডিয়ম, সেটি বাংলাতে সেটি হচ্ছে বাগধারা। আচ্ছা, এখানে লেখা আছে পৃথিবীর সব ভাষাতেই বিশিষ্ট অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছের সাক্ষাৎ পাওয়া যায়। অর্থাৎ প্রায় সব ভাষাতেই বাগধারা বা ইডিয়মস, হ্যাঁ, বা বিশেষ অর্থ প্রকাশ করে এমন শব্দের অস্তিত্ব বা পাওয়া যায় বা দেখা যায়। বাংলাতেও অজস্র বাগধারা আছে। বাংলা ভাষায় অনেক শব্দই তাদের নিজস্ব অর্থ ছাড়া বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ আমি যখন একটি শব্দ বলবো, সেটি তার নিজস্ব অর্থ ব্যবহার না করে বিশেষ কোনো অর্থ ব্যবহার করা হয়, বিশেষ কোনো অর্থ প্রকাশ করে। হ্যাঁ, এই ধরনের অর্থ অধিকাংশ ক্ষেত্রেই ইঙ্গিতবহ ও সূক্ষ্ম তাৎপর্যমণ্ডিত। হ্যাঁ, যেমন অর্ধচন্দ্র বলতে অর্ধেক চাঁদ না বুঝিয়ে গলা ধাক্কা দেওয়া বোঝায়। খেয়াল করো, উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হচ্ছে। অর্ধচন্দ্র মানে কি? অর্ধ মানে হচ্ছে অর্ধেক, চন্দ্র মানে হচ্ছে চাঁদ। তার মানে এই শব্দগুচ্ছ বা দুটি শব্দ দ্বারা বোঝানোর কথা ছিল কিন্তু অর্ধেক চাঁদ, কিন্তু অর্ধচন্দ্র যখন আমরা বলি, তখন এটা দ্বারা বোঝানো হচ্ছে গলা ধাক্কা দেয়া। তার মানে কি? বাগধারা হচ্ছে যে শব্দ বা শব্দগুচ্ছ তার নিজস্ব অর্থ না বুঝিয়ে বিশেষ কোনো ইঙ্গিতবহ এবং তাৎপর্যমণ্ডিত অর্থ বুঝায়। আচ্ছা, এখানে আরো একটি উদাহরণ দেয়া আছে, যেটি হচ্ছে তাসের ঘর বলতে তাস দ্বারা নির্মিত ঘর না বুঝিয়ে ক্ষণস্থায়ী কোনো কিছুকে বোঝায়। আচ্ছা, সুতরাং আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আক্ষরিক অর্থকে ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তখন তাকে বাগধারা বলে। সহজ ভাষা, যে যখন শব্দ বা শব্দগুচ্ছ তার আক্ষরিক অর্থ প্রকাশ না করে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগধারা বলে। বাগধারা ভাষায় ব্যবহারের দীর্ঘ অভিজ্ঞতা থেকে উৎসারিত। এর নেপথ্যে ব্যক্তিক ও সামাজিক নানা ঘটনা বা প্রসঙ্গ যুক্ত হয়ে থাকে। এখানে একটি বিষয় বলার, বাগধারাগুলো কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে ভাষার ব্যবহার অতি অতি প্রাচীন ব্যবহার বা অভিজ্ঞতা থেকে কিন্তু বাগধারার উৎপত্তি, যেখানে কোনো ব্যক্তিগত অথবা সামাজিক কোনো ঘটনা এর সাথে সংযুক্ত থাকে। হ্যাঁ, বাগধারা ভাষার একটি গৌরবময় ঐতিহ্য। যে জাতির ভাষা যত প্রাচীন, সেই জাতির ভাষায় বাগধারার ব্যবহার তত বেশি। বাংলা ভাষায় হাজার বছরের ঐতিহ্য রয়েছে, তাই বাঙালির মননগত অভিব্যক্তি প্রকাশের জন্য অজস্র বাগধারা সৃষ্টি হয়েছে। আমার মনে হয় তোমরা জিনিসটি বুঝতে পেরেছ। হ্যাঁ, আমরা অনেক সময় আমরা দেখি যে পুরাতন দিনের কিছু কথা, যেগুলো অনেকটা ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। হ্যাঁ, তো এই ইঙ্গিতপূর্ণ কথাগুলা আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা তাদের কথার মধ্যে ব্যবহার করতেন। হ্যাঁ, সেগুলোই এই বাগধারা নামে
অভিহিত করা হয়। আচ্ছা, বাগধারা ভাষার সৌন্দর্য সৃষ্টি সহায়ক। অর্থাৎ বাগধারা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। অর্থের স্পষ্টতায়, ভাবের ব্যঞ্জনায়, বক্তব্যের আকর্ষণ সৃষ্টিতে বাগধারার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। বাগধারার যথাযথ প্রয়োগে ভাষা সুললিত, সুষমামণ্ডিত ও প্রাণবন্ত হয়ে ওঠে। আমরা কতগুলো বাগধারার কতগুলো আ কি বলে যে প্রয়োগ এখন এখানে নিয়ে আলোচনা করব। যেমন আমরা যদি দেখি অরণ্য রোধন, হুম? অরণ্যে রোধন, হ্যাঁ? তার মানে হচ্ছে অরণ্যে রোধন দ্বারা বোঝা হচ্ছে নিষ্ফল আবেদন। হুম? সমিতির জন্য কৃপণ কামাল মিয়ার কাছে চাঁদা চাওয়া অরণ্য রোদন মাত্র। হ্যাঁ? এখানে বোঝানো হয়েছে সমিতির জন্য কৃপণ কামাল মিয়ার কাছে চাঁদা চাওয়া মানে হচ্ছে অর্থবহ না বা চাঁদা চেয়ে তার কাছে পাওয়া যাবে না। মানে এই যে তার কাছে চাঁদা চাওয়াটা এটি একটি নিষ্ফল আবেদন। হ্যাঁ? তো নিষ্ফল আবেদনকে বলা হয় নিষ্ফল আবেদন, হ্যাঁ? কে বোঝানো হয়েছে অরণ্য রোদন দ্বারা। তারপরে যেমন অক্কা পাওয়া অর্থাৎ মারা যাওয়া। যেমন গণপিটুনিতে পকেটমার রক্ষা পেল, অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া, বেয়াদব ছেলেটাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও। তারপর হচ্ছে অগাধ জলের মাছ মানে হচ্ছে চালাক বা সুচতুর ব্যক্তি, চৌধুরী সাহেব অগাধ জলের মাছ। তারপর হচ্ছে আমরা কাঠের ঢেঁকি বলা অপদার্থ যারা দিয়ে কোনো কাজ হয় না তারই আমরা কাঠের ঢেঁকি বলি। হ্যাঁ? যেমন তুমি হলে আমরা কাঠের ঢেঁকি, তারপর আক্কেল সেলামি, অথচ বোকামি করে বা মাসুল দেওয়া, হ্যাঁ? বা বোকামি করে দরডম দেওয়া। যেমন বিভিন্ন টিকেটে ট্রেনে চড়ে পলাশকে ৳৫০ আক্কেল সেলামি দিতে হলো। হ্যাঁ? তারপর আষাঢ়ের গল্প মানে হচ্ছে আজগুবি গল্প, অবাস্তব গল্প, হ্যাঁ? এমন কিছু বোঝায় যে এ এইসব যে তোমার আষাঢ়ের গল্প তা আমার জানা হয়ে গেছে। হ্যাঁ? তো আমার মনে হয় তোমরা যখন আ বাগধারাগুলো আ অর্থ বুঝতে পারবে তখন তোমাদের জন্য সেটি দ্বারা বাক্য গঠন করা অনেক সহজ হবে। শিক্ষার্থীরা আমরা আ আমার মনে হয় বাগধারা কাকে বলে এবং বাগধারার আ ক্রমবিকাশ এবং বাগধারার প্রয়োগ, হ্যাঁ? ইত্যাদি সম্বন্ধে তোমরা একটি স্বচ্ছ ধারণা পেয়েছো। আমি কিছু উদাহরণ নিয়ে আলোচনা করেছি। আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে দিব। সেটি হচ্ছে তোমরা তোমাদের বই থেকে আ এমন ১০ টি উদাহরণ, হ্যাঁ? আ মানে বাগধারা আ দিয়ে বাগধারা বা তাদের বাগধারার অর্থ এবং তার দ্বারা বাক্য গঠন, হ্যাঁ? এ এভাবে আ তোমরা লিখে অ্যা খাতায় লিখে সেটি ছবি তুলে আমার WhatsApp নাম্বারে পাঠিয়ে দিবে। আমি আবারও বলছি যে তোমাদের বই থেকে ১০ টি বাগধারা অর্থসহ এবং আ বাক্য তৈরি করা। বাগধারার অর্থ এবং সেই বাগধারা দিয়ে একটি বাক্য তৈরি করে তোমরা এমন ১০ টি বাগধারা দিয়ে বাক্য তৈরি করবে এবং সেটি ছবি তুলে আমার ব্যক্তিগত WhatsApp নাম্বারে পাঠিয়ে দিবে। এটি তোমাদের বাড়ির কাজ থাকলো। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ বাগধারা সম্বন্ধে। তারপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।